সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি অন্যদের সাথে। আমরা আজকে দুজন বিশ্ববিদ্যালয় অধ্যাপকের কাছে শুনবো বাংলাদেশের পরিস্থিতি, রাজনীতি, সমাজ সবকিছু নিয়ে কথা বলবেন তারা। প্রতিনিয়তই তাদের কাছ থেকে আমরা রাজনৈতিক বিশ্লেষণ শুনি, আজকেও শুনবো। পাশাপাশি আরো যদি কোনো বিষয় থাকে আলোচনার, সেগুলো আলোচনা করবো। আমার পাশে আছেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউমারি অধ্যাপক, অধ্যাপনা করেন এখনো। আছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, তিনি ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান। ইতিহাস নিয়েই তার চর্চা, পাশাপাশি অন্যান্য বিষয়ও তার কাছ থেকে শুনবো। একটু অধ্যাপক আনোয়ার হোসেন, আপনাকে দিয়ে, যেহেতু ইতিহাসের বিষয়, ইদানিং নানা বই নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা। একটা তো একে খন্দকারের বই তো আছে, পাশাপাশি এর সঙ্গে যুক্ত হয়েছে বরিষ্ঠের মওদুদের বই। একে খন্দকারের বই নিয়ে আমি আপনার কয়েকটি আলোচনা শুনেছি যে এটি একটি অনৈতিহাসিক ইতিহাস চর্চা। আপনার প্রথম কথা দিয়ে শুরু করি। ইদানিং অনেক বই নিয়ে কথা হচ্ছে, এটা তো ভালো লক্ষণ। বাঙালি বই লিখছে, বাঙালি বই পড়ছে, বাঙালি বই পাঠ করে আলোচনা করছে, তর্ক বিতর্ক করছে। বাঙালি বইমুখী একটি জাতিতে পরিণত হয়েছে। এই যে কত বড় ব্যাপার, কত বড় অর্জন। কারণ সৈয়দ মুজতবা আলীর গল্পে আছে যে বাড়িতে একটি বই আছে, তো বই তো আছে, আর তো দরকার নেই। সেই বাঙালি এখন পড়ছে, লিখছে, পড়ছে, তর্ক করছে। এটা খুবই ভালো কথা, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। কোন জায়গায় স্যার? সমস্যাটা হচ্ছে ইতিহাসের দিক থেকে আর কি। আপনি তো একজন ইতিহাসবিদ, আপনি কিভাবে দেখেন? ইতিহাসের নগণ্য ছাত্র, ইতিহাসবিদ হবার আকাঙ্ক্ষা আজীবন লালন করব, কিন্তু কোনোদিনই হতে পারবো না। কারণ বিদ শব্দটির নিহিতার্থ আমার অগ্রজ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আছেন যে বিদ যদি এই যোগ করতে হয়, এটা প্রত্যয় বোধহয়। হ্যাঁ, তো যোগ করতে হলে এর একটা বিশেষ মাত্রা আছে, সেই মাত্রা অর্জন আমার দ্বারা সম্ভব না। অনেকে আছেন ইতিহাসবিদ বাংলাদেশে, কিন্তু আমি নই। এটা আমি মানে বাংলাদেশে বিদের অভাব নাই, না বিদের অভাব, মানে যিনি ইতিহাস জানেন, ইতিহাসে বিশেষজ্ঞ, কিন্তু আমি নই। এটা আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে বলে দিচ্ছি। তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকের গোড়ার দিকে বাঙালিকে ইতিহাস মুখী করতে চেয়েছিলেন। সেই জন্য আক্ষেপের স্বরে এবং সুরে বলেছিলেন, বাঙালির ইতিহাস নাই, বাঙালার ইতিহাস নাই। কে লিখিবে? তুমি লিখিবে, আমি লিখিব, সবাই লিখিবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সদর্থক এই আকাঙ্ক্ষার মধ্যে ইতিহাসের সমস্যা রয়ে গেছে। ইতিহাস চর্চা, অন্তত আমি আমার অবস্থান থেকে বলছি, সবার দ্বারা সম্ভব নয়। ইতিহাসের বিষয় নিয়ে সবাই অনেক কিছু লিখতে পারে, তথ্য উপাত্ত, কিন্তু যে ইতিহাসটা একে খন্দকার লিখেছেন, এটা কি না? ইতিহাস ব্যাপারটা, ইতিহাস তথ্য আমি একটু বলে দিই, তাহলে সুবিধা হবে। তথ্য নিয়ে যে কেউ লিখতে পারেন, কিন্তু তথ্য থেকে ইতিহাস রচনা করতে গেলে ওই তথ্যকে ঐতিহাসিক তথ্য হতে হবে, হিস্টোরিক্যাল ফ্যাক্ট হতে হবে। তফাৎটা কি হিস্টোরিক্যাল ফ্যাক্ট? হ্যাঁ, সেটাই বলছি। শুধু ফ্যাক্ট হলে হবে না। হিস্টোরিক্যাল ফ্যাক্টটা হচ্ছে একজন প্রশিক্ষিত ইতিহাস চর্চাকারী একই ঘটনা সম্পর্কে নানাবিধ তথ্য পেতে পারেন, কিন্তু তিনি এগুলো যাচাই বাছাই করবেন, গ্রহণ, বর্জন, সংশ্লেষণ, তারপরে তিনি নির্মোহভাবে, বস্তুনিষ্ঠভাবে যা রচনা করবেন। এরকম কি হয় যে আমি শুনেছিলাম, দেখেছিলাম, ভেবেছিলাম? না, ইতিহাস কি এরকম? ইতিহাস যিনি রচনা করবেন, আপন ভাবনার মনের মাধুরী মেশানোর কোন অবকাশ নেই। প্রাচীন ভারতের মুনি ঋষিরা ইতিহাস শব্দটা কিন্তু যদিও হিস্ট্রি থেকে এসছে, কিন্তু হিস্ট্রি শব্দেরও অনেক পুরনো ইতিহাস, ইতি যোগ হ যোগ আস, এর অর্থ হচ্ছে এমনই ছিল বা এমন ভাবেই ঘটেছিল। তো সুতরাং আমি ইতিহাস চর্চা পদ্ধতি না জেনে যদি 7ই মার্চের ভাষণ নিয়ে কিছু কথা বলি, সেটা আমার ভাবনা, আমার মনের মাধুরী বা শোনা কথা থেকে, অমুকের কথা থেকে আমি লিখতে পারি, কিন্তু আমি পারবো না। আপনার কি মনে হয় যেখানে মনের মাধুরী বেশি ছিল? অনেক জায়গায় মনের মাধুরী মিশিয়ে লেখা হয়, আছে,
যেমন আমাদের স্বাধীনতার ঘোষক বিতর্ক অনেক কিছু আছে, সমস্যাটা সেখানে। যেমন আরেকটা দৃষ্টান্ত দিই, যেমন আমাদের অত্যন্ত প্রিয় স্নেহভাজন শাদবিন হোসেনের মেয়ে, সে লিখেছে একটা বই এর আগে, খন্দকার সাহেবের বইয়ের আগেই। সেখানে সে একটা তথ্য এনেছে, চমকে দেবার মতো তথ্য, এবং যা আমরা জনান্তিকেও শুনেছি অনেক আগে, যে 25শে মার্চ রাতে তাজউদ্দিন আহমেদ একটা স্বাধীনতার ঘোষণা খসড়া নিয়ে বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন। বঙ্গবন্ধু ঘোষণাটা রাখেননি বা তিনি ঘোষণাও করতে চান, এরকম একটা তথ্য। এই একটা তথ্য আছে আমার কাছে। এখন আমার সমস্যাটা হলো যে শাদবিন হোসেন রিমি যা বলছে সেটা কতদূর সত্য। এখন সেখানে এই তথ্যটা সে কোত্থেকে পেল? 25শে মার্চ 1971, তার বয়স কত? আচ্ছা, তাহলে অন্যের কাছ থেকে নিতে হবে, তার পিতৃব্য অনেক কাছ থেকে শুনেছে, সেটুকু কতটুকু গ্রহণযোগ্য? আচ্ছা, এটা আমার একটা প্রশ্ন উঠে গেল। আর একটা সমস্যা হলো যে আমি আর একটা উৎস থেকে পেলাম, বঙ্গবন্ধু 25শে মার্চ রাতে তার ঘনিষ্ঠ কজনকে নির্দেশ দিলেন যে এই নাম ঠিকানা মুখস্থ করুন, চন্দ্রশীল 21 রাজেন্দ্র রোড, ভবানীপুর, এই ঠিকানাটা মুখস্থ করুন। তার সঙ্গে যুক্ত হল চিত্তরঞ্জন সুতার। তো তাজউদ্দিন আহমেদকে তিনি বলেছেন সব ব্যবস্থা করা আছে, বাংলাদেশ এখন স্বাধীন হতে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন আমি যখন এই ঘটনা সম্পর্কে ইতিহাস লিখব, তখন কিন্তু আমাকে গলদঘর্ম হতে হবে যে এই দুটো তথ্যের মধ্যে কোনটি আমার কাছে গ্রহণযোগ্য, কোনটি সত্য, কোনটি বস্তুনিষ্ঠ। এখন আমি চট করে লিখে ফেলতে পারবো। সমস্যাটা একটু আসে। আবুল হাসান, আপনি তো এই চর্চা করছেন দীর্ঘদিন ধরে। চর্চা কিছু না, এগুলো তো সাধারণ জীবনের ধর্ম, যে কালে আমরা বাস করি সেই কালকে জানবার চেষ্টা করা, এরকম আর কি। ঠিক ইতিহাস চর্চা বলতে যা বোঝায় সেটা আমি করি না। কিন্তু যে চর্চাটি হচ্ছে ইদানিং, এটাকে আপনি কিভাবে দেখেন? যে ঘটনা ঘটছে এখন, এই ঘটনাগুলোকে যেভাবে ঘটছে প্রথমে সেইভাবে দেখা দরকার, তারপরে মূল্য বিচার। যেমন একে খন্দকারের বই, এটা তো তিনি ইতিহাস লিখেছেন এরকম কোথাও লেখেননি। তিনি 1971 সনের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ঘটনা প্রবাহের মধ্যে আমরা জীবন কাটিয়েছি। এই সময়ে আমি মুক্তিযুদ্ধে ছিলাম এবং মুক্তিযুদ্ধে আমার পজিশন ছিল উপসেনা প্রধান। তো আমার অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। জেনারেল ওসমানীর পরেই এই পদ, তারপরে অন্যদের। না, ওই এই নিয়ে ওই বইতে একটু ওনার সাংঘাতিক ক্ষোভ আছে যে ওনাকে জেনারেল ওসমানের পর দেওয়া হয় নাই। জেনারেল ওসমানের পর ছিলেন রবের পরে উনি এটা নিয়ে ওনার মনের ভিতরে ক্ষোভটা বইত আছে যে রব আমার চাইতে জুনিয়র, অথচ রবকে আমার চাইতে সিনিয়র করা হবে। ওসমানী নামের আগে কখনো জেনারেল ব্যবহার করেননি। জেনারেল ছিলেন না তিনি, তখন কর্নেল ওসমানী ছিলেন। কর্নেলও ব্যবহার করেননি, কোন পদই ব্যবহার করেন না, কিন্তু কর্নেল তার ডেজিগনেশন ছিল। বাহিনীতেও প্রধান সেনাপতি ছিলেন বটে, কিন্তু কর্নেল হিসেবে প্রধান সেনাপতি ছিলেন। এইসব অনেক কারণ আছে, অনেক ঘটনা আছে। যে কথাটা আমি বলতে চাই যে একে খন্দকার ইতিহাস লিখেছেন এরকম তা আমাদের মনে করা ভুল। তিনি তার জীবনের অভিজ্ঞতা ভবিষ্যৎ বংশধরদের জন্য জানিয়ে যেতে চাইছেন, তার সমকালীনদেরকেও জানিয়ে যেতে চাইছেন। এটাকে আত্মজীবনীর বই বলা সমীচীন। এবং আত্মজীবনী বাংলা ভাষায় অনেক লেখা হয়েছে, মেমোয়ার্স। যেমন ধরেন আবুল মনসুর আহমদের আমার দেখা রাজনীতির 50 বছর, এটা আত্মজীবনীরই বই। অনেক কিছু তিনি লেখেননি, কিছু বিষয় লিখেছেন। এবং যে ঘটনা প্রবাহের মধ্যে তিনি ছিলেন রাজনীতির এবং সাংবাদিকতার, তার মধ্যে থেকে যা দেখেছেন, যা শুনেছেন, তার মধ্যে যেগুলো অন্যদেরকে এবং ভবিষ্যৎ জেনারেশনকে জানানোর মতো এটা লিখেছেন। এই বইয়ের বক্তব্য নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হয়নি। এই বই খুব ব্যবহৃত হচ্ছে, যারা ইতিহাস লিখছেন তারা ব্যবহার করছেন, যারা রাষ্ট্রবিজ্ঞান চর্চা করছেন তারা ব্যবহার করছেন, রাজনীতি যারা করেন তারাও ব্যবহার করেন। যেমন ধরেন শিবনাথ শাস্ত্রীর বই আছে রামতনু লাহিড়ী ও তৎকালীন জীবন। রামতনু লাহিড়ীর জীবন লিখেছেন, তবে রামতনু লাহিড়ীকে তিনি দেখেছেন তার
মানে এটা এক ধরনের আত্মজীবনী, সেই সঙ্গে রামতনু লাহিড়ীর জীবনী, এবং ওই জীবনের আরো নানা দিকগুলো সেখানে আছে। এবং এইগুলো না, কিন্তু এই বইতে যদি গুরুত্বপূর্ণ বই হিসেবে স্বীকৃত, আমরা এই বইতে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, 7ই মার্চের ভাষণ সম্পর্কে উনার কিন্তু নিজের দেখাও না, এটা অন্যের কাছ থেকে নানাভাবে বলেছেন। তবু আমি আমার পর্যবেক্ষণ অনুযায়ী বলি, যেমন 7ই মার্চের ভাষণ সম্পর্কে একটা বাক্য যে তিনি জয় বাংলা জয় পাকিস্তান বলে শেষ করেছেন। না, উনি জয় বাংলা পরে আবার সংশোধন করে লিখেছেন। ভুল হতে পারে, সংশোধন করে নেওয়া ভালো। আমি লক্ষ্য করলাম যে জয় পাকিস্তান তিনি লিখেছেন, আরে শেখ সাহেব বক্তৃতায় বলেছিলেন, এই কথাটা অনেকে বলেছেন, লিখেছেন, অনেকে লিখেছেন। যেমন ধরেন ওই যে হাবিবুর রহমান প্রধান উপদেষ্টা এবং বিচারপতি ছিলেন, তিনি লিখেছেন তার বাংলাদেশের তারিখ বইতে যে শেখ মুজিব তার বক্তৃতা 7ই মার্চের বক্তৃতা শেষ করেন জয় বাংলা জিএ পাকিস্তান বলে। তিনি জিএ পাকিস্তান কেন লিখলেন বুঝতে পারলাম না, তবে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি তিনি অনেক কিছু নিয়ে কৌতুক করেন, আমাদের মুক্তিযুদ্ধের নানান বিষয় নিয়েও হয়তো এরকম কৌতুক করতে গিয়ে জিএ পাকিস্তান এটা বলেছেন হাবিবুর রহমান সাহেব। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় হলো এই কথাটা কবি শামসুর রহমান দৈনিক জনকণ্ঠ পত্রিকায় লিখেছিলেন, লিখে পরে তিনি সেটা প্রত্যাহারও করেছিলেন লিখিতভাবে, হতে পারে, কিন্তু লিখেছিলেন। হ্যাঁ, শোনেন, তারপরে লিখেছিলেন, কিন্তু সেই লেখাটার ফলে অনেকখানি বিভ্রান্তি ছড়িয়ে গেছে, আর উল্টো করেছিলেন, সেটাও ঠিক। হুমায়ুন আহমেদ যে জ্যোৎস্না ও জননীর গল্প বই, তার ভূমিকাতেও শেখ মুজিবুর রহমান বক্তৃতা শেষ করেন জয় বাংলা জয় পাকিস্তান বলে, এটা লিখেছেন। বদরুদ্দিন উমর তার আত্মজীবনীর বইতেও শেখ মুজিবুর রহমানের এই জয় বাংলা জয় পাকিস্তান বলে বক্তব্য শেষ করেন, এই কথা লিখেছেন। নির্মল দাও লিখেছেন, আহমদ সফা লিখেছেন। আমি এটা শুনেছি, দেখি নাই। এই যে ইয়ে ছিলেন কর্নেল নুরুজ্জামান, যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনিও নাকি লিখেছেন জয় বাংলা জয় পাকিস্তান বলে বক্তৃতা শেষ করেন। তো আমরা যদি অনুসন্ধান করতে যাই তাহলে এরকম অনেক পাওয়া যাবে। এবং একে খন্দকার আমার ধারণা সেইভাবেই বিভ্রান্ত হয়ে জয় পাকিস্তান শব্দটা লিখেছেন। এই কথাটা যদি তিনি না লিখতেন তাহলে তার বই এতটা বিতর্কিত হতো না বলে আমার ধারণা। ওখানে বিতর্কের আরো অনেক জিনিস আছে, এর বাইরে আরো জিনিস আছে, কিন্তু শারমিনের বই নিয়ে তো অনেক বিতর্কের বিষয় আছে। তো সেটা নিয়ে তো আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিতর্ক হয়নি, আওয়ামী লীগের লোকেরা কেউ এটার প্রতিবাদও করেননি, মুখে মুখে অনেক কথা বলেছেন। হুইসপারিং, বই বাজারে বিক্রি করা যাবে না, দোকানদাররা ভয় পেয়েছে যে দোকান ভাঙবে। সেটা দোকান তো অলরেডি 4 সংস্করণ বেরিয়ে বিক্রি হয়ে বিক্রি, মানে আমার কথাটা শুনছেন। এখন ঘটনা হলো যে আমি একটা বই লিখেছিলাম 1972 সনে প্রকাশিত হয়েছিল জুন মাসে, মুক্তি সংগ্রাম। ঘটনাক্রমে সেই বইটা বহুবার পুনর্মুদ্রিত হয়েছে এবং এখনো বাজারে আছে। এই বইয়ের বিরুদ্ধেও কিছু কিছু অবজারভেশন আমার আছে এবং কিছু সরকারি ব্যবস্থাও হয়েছে, কিন্তু তারপরেও বইটা বাজারে আছে এবং আমার ধারণা ভালোই বিক্রি হচ্ছে, তা না হলে প্রকাশক কেন বারবার মুদ্রিত বের করবে। সেই বইতে আমি দেখলাম যে শেখ সাহেব 1970 সনের ডিসেম্বর মাসে, সম্ভবত 7ই ডিসেম্বর, ন্যাশনাল অ্যাসেম্বলির ইলেকশন হয় এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে যারা বিজয়ী হয়েছেন তাদের বিজয়ের জন্য শেখ সাহেব দলপ্রধান হিসেবে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটা দীর্ঘ বিবৃতি দেন। সেই বিবৃতির শেষে সেখানে ছিল জয় বাংলা জয় পাকিস্তান, না জয় পাকিস্তান না, আরো অনেক জয়, জয় সিন, জয় আর কিছুই না। এটা ওনার যে বক্তব্য, ওনার পত্রিকায় পাওয়া যায়, যেটি ওনার বক্তব্য থাকলেও দ্যাটস নট এ ফ্যাক্ট। স্বাধীনতা যুদ্ধের দলিল সংগ্রহে এই বিবৃতি আছে, খুঁজলে সেখানে এত কথা পাওয়া যাবে না। এগুলো তো ওই রেকর্ড যেটা পত্রিকায় ছাপা হয়েছে সেখানে দেখা যাচ্ছে জয় সিন, পত্রিকায় ছাপা হতে পারে না, কেউ দেখাতে পারবে না সেই প্রমাণ। নানান ভাবে হুইসপারিং করে আমাদের ইতিহাসকে বিকৃত করার প্রবণতা নানা জনের মধ্যে দেখা যায়। এটা নিয়ে সেরকম হয়েছে। আমি আমার বইতে দেখছি এবং আমার ধারণা মুক্তিযুদ্ধের দলিল সংগ্রহে এটা আমার বইতে যেভাবে আছে হুবহু সেইভাবেই পাওয়া যাবে। বক্তব্য দিয়ে জয় বাংলা, 70 ডিসেম্বরে, 70 ডিসেম্বর মাসে, আমার যতদূর মনে পড়ে 7ই ডিসেম্বর নির্বাচন হয়েছিল, আর প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির নির্বাচন হল 17ই ডিসেম্বর। তো ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনের পরে এই বিবৃতি শেখ সাহেব দিয়েছিলেন, তাতে এইটা লেখা ছিল। তারপরে 3রা জানুয়ারি ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে বিজয়ী সদস্যদের
একটা শপথ গ্রহণ ছিল। রমনা রেসকোর্স ময়দানে বিরাট পাবলিক মিটিং এ হয়েছে। সেইখানে শেখ সাহেব একটা লিখিত বাণী পাঠ করান বিজয়ী সদস্যদেরকে। সেই বাণীর শেষেও জয় বাংলা জয় পাকিস্তান এটা আছে, এবং এইটা আমার বইতে মুদ্রিত আছে। আমার ধারণা আরো অনেক জয় পাকিস্তান কি স্লোগান ছিল তখন, নাকি পাকিস্তান জিন্দাবাদ? স্লোগান ছিল না। এটা কেন বলেছেন তারও একটা ব্যাখ্যা আমি বলি। শেখ সাহেবের একটা আচরণ ছিল যে পাকিস্তানদ্রোহী, পাকিস্তানকে তিনি ডিজোন করেননি, এবং অনেকের লেখা মতে, তাজউদ্দিন সাহেবের বক্তব্য মতেও শেষ পর্যন্তই শেখ সাহেব আইনের পরিধির মধ্যে থেকে স্বাধীনতার বক্তব্য বলতে চেয়েছেন, আইনের বাইরে গিয়ে নয়। এটা তাজউদ্দিন সাহেবের বক্তব্য অনেক জায়গাতে আছে, আরো নানান জনের কাছ থেকে শুনেছি। তো সেই দিক থেকে লাহোর রেজলিউশনের কথা উল্লেখ করে লাহোর রেজলিউশন ভিত্তিক স্বায়ত্তশাসন আমরা চাইছি, এই ব্যাপারটা লিখিত 6 দফা প্রোগ্রামের মধ্যেও আছে লাহোর রেজলিউশন। এবং তখন ওই লাহোর রেজলিউশনের কথা উল্লেখ করে জয় বাংলা জয় পাকিস্তান বলতেন শেখ সাহেব, কারণ শুধু জয় বাংলা বললে পাকিস্তানকে অস্বীকার করে তিনি আসছেন, এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা তার মধ্যে দাঁড়ায়। শেখ সাহেব এটা চাইতেন না, সেই জন্য জয় বাংলা জয় পাকিস্তান বলতেন। একই সময়ে এর আরো মাসখানেক আগে থেকে হতে পারে বা 15-20 দিন আগে থেকে মৌলানা ভাসানী বলতেন স্বাধীন সার্বভৌম পূর্ব পাকিস্তান লাহোর রেজলিউশনের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠা করব। তিনি পল্টন ময়দানের বিরাট জনারণ্যে, তারপরে 2টা সভায়, তারপরে ধরেন চট্টগ্রামে, ময়মনসিংহে এবং আরো কয়েকটা সভায় বারবার তিনি স্লোগান দিয়েছেন, আপনারা স্লোগান দেন পূর্ব পাকিস্তান জিন্দাবাদ। তিনিও ওই অনেক দূর পর্যন্ত আইনের সীমায় থাকতে চাইতেন। রাহুল রেজলিউশনের কথা বলে জয় পাকিস্তান বললে এটা বেআইনি হবে না, এই ধরনের কথাও তিনি বলেছেন। এই কারণটাই শেখ সাহেবের জয় পাকিস্তান ওই সময়টাতে বলার। আর 7ই মার্চে এই কথা বলার কোনো উপায় ছিল না, কারণ 1 মার্চের পরে সমস্ত সিনারিওটাও বদলে গেল এটা। আর একে খন্দকার সাহেবের বইতে 7ই মার্চের জনসভা সম্পর্কে এই একটি বাক্য বাদ দিলে যেসব কথা তিনি লিখেছেন প্রায় 2 পৃষ্ঠা ব্যাপী, এই কথাগুলোকে আমার কাছে অবাস্তব এবং অবান্তর মনে হয় না। এরকম ব্যাখ্যা বাংলাদেশের একজন নাগরিক দিতেই পারে। 6 দফা সমস্ত জনগণ তো একইভাবে অনুভব করেননি না। তার মানে কি 7ই মার্চের জনসভায় তিনি এই কথাটা, জয় পাকিস্তান কথাটা বলেননি? 7ই মার্চের জনসভায় বলেননি, এটা আমার বক্তব্য, কিন্তু একে খন্দকার লিখেছেন, বলেছেন। আচ্ছা ঠিক আছে, একটু এখন সমস্যাটা হচ্ছে, আমি তো প্রথমেই ব্যাখ্যা করে নিয়েছি যে ইতিহাস যদি লিখতে হয়, বলতে হয়, কিভাবে বলতে হবে। কিন্তু ইতিহাসের ঘটনাবলী তো যে কেউ লিখতে পারেন, বলতে পারেন। একে খন্দকার যে বইটি লিখেছেন আত্মজৈবনিক এবং স্মৃতি কথামূলক, কিন্তু তার একটি ব্যাপারে একটু বিশেষভাবে সচেতন থাকা উচিত ছিল বলে আমি মনে করি, বাঞ্ছনীয় ছিল যে ঘটনাগুলো নিয়ে তিনি কথা বলবেন বা স্মৃতিচারণ করবেন সেগুলো এত গুরুত্বপূর্ণ যে তিনি যা মন্তব্য করুন না কেন তার সপক্ষে দালিলিক প্রমাণ রাখা দরকার ছিল। তো সেটা হয়নি, আর কি স্মৃতি কথায় থাকে না, ঠিকই আছে। আচ্ছা, আমি আর একটা দিক থেকে বলি, জয় পাকিস্তান মোটামুটি ওই যে একটা ফেসবুকে পাওয়া গেছে যে বাংলাদেশের 7টি রচনায় জয় পাকিস্তান উল্লেখ করা আছে। উপরন্তু 8ই মার্চ পাকিস্তানের পাকিস্তান টাইমস, যেটা লাহোর থেকে প্রকাশিত হতো, আর ডন, যেটা করাচি থেকে প্রকাশিত হতো, এখনো ডন প্রকাশিত, এই দুটো পত্রিকায় 7ই মার্চের ভাষণের উপর প্রতিবেদন ছাপতে গিয়ে বঙ্গবন্ধুর ভাষণের শেষ দিকে জয় পাকিস্তান কথাটা, স্যার সেদিন ডনের একজন কপি নিয়ে এসছেন 8ই মার্চের, কোনো কিছুই ছিল না স্যার, একজন প্রমাণ করে দিয়েছেন টক শোতে, টক শোতে প্রমাণ করতে পারেন। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ দিবাগত রাত্রে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন, এটা আমেরিকা থেকে প্রমাণ আনা হচ্ছে, এটার জন্য লন্ডন থেকে প্রমাণ আনা হচ্ছে, সেই তারিখে কাগজ ছাপা হয়েছে, সেই কাগজ এনে দেখানো হচ্ছে। আমি এগুলো বিশ্বাসযোগ্য মনে করি না। কিন্তু 8ই মার্চের কাগজ আনলেই হলো, এই কাগজ ওই সময়ের ছাপা কিনা নতুন করে তৈরি করে আনছে, এটা ওই ডনের ইয়েতে পাওয়া যায়, ডনের ওয়েবসাইটে পাওয়া যায়, ডনেরটা পেতে পারেন, কিন্তু ডনের চাইতে বেশি অথেন্টিক আমাদের দেশের ভিতরকার প্রমাণ। না, উনি বলছেন ডনের কথা, ওই জন্য যতক্ষণ আমি না দেখছি ততক্ষণ বলতে পারবো না। কিন্তু আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, কানাডা থেকে, নানান জায়গা থেকে, দিল্লি থেকে, নানান জায়গা থেকে ছাপানো প্রমাণপত্র পত্রিকা আনা হচ্ছে আজকে।
আনলেও সেগুলো বিশ্বাসযোগ্য না। সেটা অন্য প্রসঙ্গ। ধরেন এই যে সিদ্দিক সালিকের আমি একটু ওনাটা শুনে আসছি, এখানে আমি একটু শেষ করে নেই। ব্যাপারটা হচ্ছে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে জয় পাকিস্তান বলেছিলেন কিনা, এখন তো বিতর্কটা ওই জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছে। ইতিহাসের দিক থেকে আমি বলবো যে যেমন আমিও ভাষণটা শুনেছি, আমি কিন্তু জয় পাকিস্তান শুনিনি, কিন্তু তারপরে আমি বলবো যদি কোনো তথ্য কেউ অকাট্য দালিলিক প্রমাণ নিয়ে এসে আমার সামনে, আপনি কি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেই জনসভায়? আমি শুনেছি, আমি উপস্থিত ছিলাম মিটিং এ, একদম মঞ্চের কাছে অনেকেই আমরা ছিলাম। আপনারা কি শুনেছেন যে? না, জয় পাকিস্তান শুনিনি। জয় পাকিস্তান তিনি বলেননি, শুনবো কেন? বলেননি, শুনবো কেন? সমস্যা তো সেইখানে। বদরুদ্দোজা সাহেব লিখতে পারেন, আমি বদরুদ্দোজা সাহেবকে খুব শ্রদ্ধা করি, কিন্তু আমি বিশ্বাস করি না তারা। হাবিবুর রহমান সাহেবের কথা তো আরো বেশি বিশ্বাস করি না, তিনি দায়িত্বশীল লেখক ছিলেন না। দায়িত্বশীল এখানে কিন্তু একটা তথ্য আছে, হাবিবুর রহমান, বিচারপতি হাবিবুর রহমান নাকি গফফর ভাইকে বলেছিলেন যে বয়সের কারণে 3রা জানুয়ারি আর 7ই মার্চের মধ্যে আমি গুলিয়ে ফেলেছি। এখানে আর একটা কথা বলি, 1970-এর 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী সভায় ভাষণ দিতে গিয়ে কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন জয় সিন্ধ, জয় পাঞ্জাব, জয় পাকিস্তান, জয় বাংলা, সবকিছু বলেছে। এবং এটা কিন্তু যোগ করতে হবে যে ওই যে লাহোর প্রস্তাব অনুযায়ী 6 দফা করা হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন, সেই চেতনার লগ্ন হয়ে কিন্তু এই কথাগুলো বলেছিলেন। কিন্তু এটা একটা কথা যেটা ফজলু ভাই বললেন যে 7ই মার্চের পরিবেশ পরিস্থিতি যা ছিল তাতে জয় পাকিস্তান বলা সম্ভব ছিল না। কদিন আগেই ওই সময় মঞ্চে উপস্থিত, এখনো আমাদের মধ্যে সক্রিয় রাজনীতিবিদ হিসেবে বিচারণ করছেন আসম আব্দুর রব ভাই আর কি, তিনি বললেন আমাকে যদি বঙ্গবন্ধু যদি জয় পাকিস্তান এই শব্দ বন্ধটি উচ্চারণ করতেন তাহলে মঞ্চে আমরা কেউ বেঁচে থাকতাম না। বাঙালির মধ্যে যে চেতনা আমরা লক্ষ্য করেছি আক্রমণ সম্ভব ছিল না, আমরা তাই দেখেছি। এই কথাটাও বলি কারণ আমাদের অনুষ্ঠানকে দেখছেন, সেই দিন যে বিরাট জনারণ্য, মানে একেবারে পরিপূর্ণভাবে মানুষে পূর্ণ এই রেস কোর্স ময়দান, এখন সোহরাওয়ার্দী উদ্যান বলা হচ্ছে, সেইখানে সভার বিভিন্ন জায়গা থেকে ক্রমাগত স্লোগান উঠছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ঘরে ঘরে দুর্গ করো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ বাংলাদেশ, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। এই 4টা স্লোগানই সভার বিভিন্ন কর্নার থেকে, ওই সময় কেউ জয় পাকিস্তান বলে দেয়। এর মধ্যে মাঝে মাঝে মঞ্চ থেকে এই স্লোগানগুলো তোলা হচ্ছে, সমগ্র সভার লোকেরা প্রতিধ্বনি করছে। এই সভায় শেখ মুজিবুর রহমান জয় পাকিস্তান বলতে কেন যাবে? তার তো কোনো কারণ নাই, তার সেই প্রবণতা নেই। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে কিছু কিছু মিথ্যা খুব প্রচার পাচ্ছে, এবং যারা সেই মিথ্যাগুলো প্রচার করছেন তারা এক মিথ্যাকে জাস্টিফাই করার জন্য আরেকটা মিথ্যার সঙ্গে অজস্র মিথ্যা, তারপরেও আমি বিশ্বাস করি মিথ্যা শেষ পর্যন্ত প্রতিষ্ঠা পাবে না। কিন্তু আমি এখানে একটু শেষ করবো আপনাদের দুজনের কাছে কিছু মন্তব্য নিয়ে, যে তাহলে সত্য প্রতিষ্ঠার উপায় কি? সত্য প্রতিষ্ঠার উপায় মানে জনগণের মধ্যে বা আমাদের মধ্যে সত্যের প্রতি আগ্রহ। গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন যে যদি সত্যের প্রতি আগ্রহ থাকে আমাদের তাহলে সত্যের জয় অবশ্যম্ভাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে প্রথমে লেখা ছিল ট্রুথ শ্যাল প্রিভেইল, বাংলা করা হতো সত্যের জয় অবশ্যম্ভাবী, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেই মনোগ্রাম বাদ দিয়েছে এই কারণে যে আমাদের মধ্যে তো সত্যের প্রতি সেই আগ্রহ নেই। যাদের মধ্যে সত্যের যথেষ্ট আগ্রহ নেই সেইখানে তো সত্যের জয় অবশ্যম্ভাবী এটা বলা যাবে না। আপনাকে এই বিরোধ চলতে থাকে। সত্যের প্রতি আমরা আগ্রহ কবে তৈরি হবে, সত্যের প্রতি নিষ্ঠতা কবে তৈরি হবে? অত্যন্ত দুঃখের সঙ্গে বলেই মুক্তিযুদ্ধে 43 বছর পার হয়ে গেছে, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো মুক্তিযুদ্ধের নির্ভরযোগ্য কোন ইতিহাস আমরা তৈরি করতে পেরেছি? কেন পারলাম না? আচ্ছা, কেন পারলাম না এটা একটা খুব ছোট কিন্তু শানিত প্রশ্ন আপনি করলেন, উত্তর অনেক বড়। আমার বুকে অনেক জ্বালা। আমি বাংলা একাডেমির দায়িত্ব নিয়েছিলাম 97-তে একটি শর্তে, যে মুক্তিযুদ্ধের প্রকল্প চালু করতে হবে। সরকার মেনে নিয়েছিলেন, প্রকল্প চালু করেছিলেন, অনুমোদন দিয়েছিলেন।
অনুমোদন দিতে ওই সময় পরিকল্পনা মন্ত্রণালয় 2.5 বছর সময় নিয়েছিল। অর্থাৎ আমার মেয়াদ একটা শেষ হয়ে গেছে, ভেবেছিলাম আমি চলে যাব। দুর্ভাগ্য যে আমাকে আর একটা মেয়াদে থাকতে হলো। যদি মুক্তিযুদ্ধের প্রকল্প আমলাতান্ত্রিক জটিলতার আবর্তে ঘুরপাক না খেত, সঠিক সময় যদি পেতাম, তাহলে আজকে বাঙালির হাতে হাতে অন্তত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকত। সত্যকে প্রতিষ্ঠা করতে হলে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করতে হবে। সেইটা আজও পারিনি এবং সরকারের ব্যর্থতা। হয়তো কোনো না কোনো সময় আমরা সেই নিষ্ঠ সত্যের প্রতি অবিচল আমরা থাকতে পারবো কোনো না কোনো সময়। বিতর্ক হবেই, আমরা বিতর্ককে মনে করি না যে খুব এটাকে একপাশে ফেলে রাখতে হবে, এটাকে নিয়েই সামনের দিকে অগ্রসর হতে হবে। তবে ইতিহাসের প্রতি সত্যনিষ্ঠ থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। আশা করি যে বিতর্কের মধ্য দিয়ে একটি সত্যিকারের সত্যনিষ্ঠ ইতিহাস আমরা একদিন হয়তো পাবোই পাবো। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা শোনার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই।